এই কবিতাটি আর সাধারণ কবিতার মতো নয়। এখানে আমরা যখন কবিতাটি পড়ি তখন দেখতে পাই যে কথা বলা হচ্ছে, দুইজন কথা বলছে, একজন প্রশ্ন করছেন আরেকজন উত্তর দিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-27 শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলা সাহিত্য পাঠের তাহারি পরে মনে কবিতাটি আলোচনা করব। তোমাদের এইচএসসি 26-এর শিক্ষার্থীদের কিছুদিন পরেই পরীক্ষা, তো তোমাদের এই মুহূর্তে তোমাদের জন্য পরীক্ষার কমন উপযোগী একটি ক্লাস আমি তৈরি করেছি তোমাদের জন্য। বিশেষ করে এইচএসসি 27-এর যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা কখনোই তাহারি পরে মনে কবিতাটি পড়োনি তাদের জন্য ক্লাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। তো দেরি না করে তোমরা ক্লাসটি শুরু করে দাও। দেখো, ক্লাসটি শুরু করার আগে আমরা তাহারি পরে মনে কবিতার বিষয়ে একটু আলোচনা করে নিই যে তাহারি পরে মনে কবিতাটি রচনা করেছেন যিনি, বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল লেখক বা কবি সুফিয়া কামাল। বাংলা নারী আন্দোলনের প্রবর্তক বলা যেতে পারে বাংলাদেশের কবি সুফিয়া কামালকে। তো তিনি হচ্ছেন তোমার তাহারি পরে মনে কবিতাটি রচনা করেছেন। কবি সুফিয়া কামালের বিষয়ে আমরা একটু জেনে নিই, কারণ লেখকদের থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং লেখকদের মধ্যে কবি সুফিয়া কামাল খুবই উল্লেখযোগ্য এবং বিশিষ্ট। দেখো, 1911 খ্রিস্টাব্দের 20শে জুন সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন এবং 1999 খ্রিস্টাব্দের 20শে নভেম্বর, তারিখটির দিকে লক্ষ্য করলে দেখবে 20শে জুন এবং 20শে নভেম্বর একই তারিখ ধরা যায়। শুধু আমরা এখানে একটু ব্যতিক্রম হচ্ছে মাস, একটা জুন আর একটা হচ্ছে নভেম্বর মাস, কিন্তু তারিখ একই, 20 নভেম্বর 20 তারিখ। আহ তোমার সুফিয়া কামালের পিতা হচ্ছেন সৈয়দ আব্দুল বারী, সুফিয়া কামালের মাতা সাবেরা বেগম। শিক্ষার বিষয়ে যদি আমরা দেখি, সুফিয়া কামাল সশিক্ষিত ছিলেন, তার পৈতৃক নিবাস কুমিল্লা। উল্লেখযোগ্য গ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাঠা, উদাত্ত পৃথিবী, বাংলা একাডেমি পুরস্কার 21 পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক সহ কবি সুফিয়া কামাল আরো উল্লেখযোগ্য সম্মানে সম্মানিত ছিলেন। সুফিয়া কামাল খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে সুফিয়া কামাল সম্পর্কে জেনে যাবে পরীক্ষায়। এরপর যদি আমরা দেখি তারই পরে মনে কবিতার উল্লেখযোগ্য কিছু তথ্য, দেখো এই কবিতাটির মধ্যে কিছু বিশেষ তথ্য আছে বা বিষয় আছে যেগুলো পরীক্ষায় এসে থাকে এবং প্রশ্নগুলো আমরা এখানেই মূলত কনফিউশনে পড়ে যাই সুফিয়া কামালের এই তাহারি পরে মনে কবিতা থেকে যখন কোনো প্রশ্ন করা হয়। দেখো, আমি তোমাদের জন্য কিছু বিষয় এখানে উল্লেখ করে রেখেছি। কবিতাটি একটি নাট্যধর্মী কবিতা। এরকম প্রশ্ন আসছে যে তাহারি পরে মনে কোন ধরনের কবিতা, তো এটা বলতে হবে যে নাট্যধর্মী কবিতা। নাট্যধর্মী কবিতা কেন? নাটকে কি হয়, আমরা চরিত্রের সন্ধান পাই, নাটকে চরিত্র থাকে, এরা বিভিন্নভাবে নাটককে পরিচালিত করে। তো এক্ষেত্রে কবিতাটির মধ্যেও চরিত্র আছে। কবিতাতে আমরা চরিত্র পাই দুইটি, কবি এবং কবিবক্ত। এবং গঠন রীতির দিক থেকে কবিতাটি সংলাপ নির্ভর। কি নির্ভর? সংলাপ নির্ভর রচনা। মানে এই কবিতাটি আর সাধারণ কবিতার মতো নয়। এখানে আমরা যখন কবিতাটি পড়ি তখন দেখতে পাই যে কথা বলা হচ্ছে, দুইজন কথা বলছে, একজন প্রশ্ন করছেন আরেকজন উত্তর দিচ্ছেন। কবিতার ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কবিতার মাত্রা ছন্দ জেনে নেওয়া। তাহারই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এর ভাষারীতি সাধু ও চলিত। কবিতাটির মুড লাইন, এটিও বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 30টি এবং স্তবক হচ্ছে 5টি। দেখো, তাহারই পরে মনে শব্দটি কবিতায় আছে একবার, বসন্ত শব্দটি আছে 4বার, কবি শব্দটি আছে 5বার, ফাগুন শব্দটি আছে 3বার। যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তোমার সরাসরি এসে থাকে। দেখো, কবিতায় ফুল এবং ফলের ব্যাপারে বলা হয়েছে, বাতাবি লেবুর ফুলের ব্যাপারে বলা হয়েছে এবং আমের মুকুলের ব্যাপারে বলা হয়েছে, মাধবী কুড়ির ব্যাপারে বলা হয়েছে। দেখো, ফল হচ্ছে আম আর হচ্ছে বাতাবি লেবু। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় যেটি তাহারই পরে মানে কবিতার মূল সুর কি। প্রত্যেকটা বিষয় লেখার একটা মূল ভাব থাকে, একটা মূল সুর থাকে। একজন কবি বা লেখক তার লেখার উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি, সেটা আমরা খোঁজার চেষ্টা করি। দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে তাহারই পরে মনে কবিতার মূল সুর কি। দেখো, তাহারই পরে মনে কবিতার মূল সুর হচ্ছে ব্যক্তিগত শূন্যতার সুর কিংবা বিষাদময় রিক্ততার সুর। তার মানে আমরা কি পাচ্ছি যে তার ব্যক্তিগত শূন্যতা, হয়তো কবিতাটি এমন কোনো কারণে লেখা হয়েছে যে তার ব্যক্তিগত শূন্যতা দেখে। তার মানে কবিতাটি একটি ট্র্যাজেডি হতে পারে। আমরা সামনে দেখি কবিতাটিতে অনেক শব্দার্থ রয়েছে, এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ যে শব্দ সেগুলা আমি তোমাদের জন্য উল্লেখ করেছি। দেখো,
অলক, অলক বলতে বোঝাচ্ছে অলক্ষ্য, মানে লক্ষ্যের আড়ালে, দৃষ্টির অগোচরে। পাথার, পাথার মানে হচ্ছে সমুদ্র। মাধবী, মাধবী মানে হচ্ছে বাসন্তীলতা বা তার ফুল। অর্ঘ বিরোচন, বিরোচন মানে বিশেষভাবে রচন, অঞ্জলি বা উপহার রচনা। দেখো, অর্ঘ মানে ফুল, অঞ্জলি বা উপহার রচনা মানে অর্ঘ বিরোচন বলতে সাধারণত হিন্দু ধর্মে পূজার জন্য যে ফুলের ডালা তৈরি করা হয় সেই ডালাকে অর্ঘ বিরোচন বলা হয়। আহ কোহেলি বলতে বোঝাচ্ছে কুয়াশা। এই হচ্ছে তোমার শব্দ। এবারে আমরা কবিতায় ঢুকে যাব। দেখো, কবিতায় কবির বক্ত। কবিতাটি নাট্যধর্মী কবিতা, আমরা আগেই বলেছি। কবিতায় দুটি চরিত্র, একটি হচ্ছে কবি এবং আরেকটি হচ্ছে কবি বক্ত। তার মানে এই কবিতায় আমরা দুইজন ব্যক্তির সংলাপ পাবো যারা এই কবিতাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেখো, কবি বক্ত বলছেন, হে কবি। কবিকে তিনি সম্ভাষণ করলেন কি বলে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনাই। দেখো, বসন্তে বলতে বোঝাচ্ছে বসন্তকে, বরিয়া মানে বরণ করে, তুমি, তুমি লবে না কি তবে বন্দনা, লবে মানে নিবে না, কি তব বন্দনায়, তুমি কি বন্দনায় বসন্তকে বরণ করে নিবে না, নীরব কেন? মানে কোনো একটা ঘটনা ঘটলে আমরা বর্তমান সময়ে বলি তুমি এখন নীরব কেন, এখন কথা বলছো না কেন। কবি বক্ত ঠিক একই কথা বলতে যে পৃথিবীতে বা আমাদের সমাজে ঋতু পরিবর্তন হয়ে গেছে, কি বসন্ত এসে গেছে, তারপরও তুমি কবি কিন্তু কথা বলছো না, নীরব, কারণ কি? কহিল সে, কে বলছে? কহিল সে, স্নিগ্ধ আঁকি তুলি। সে হচ্ছে কবি, কে? কবি। এখানে সে কহিল সে বলতে বোঝাচ্ছে কবিকে। কবি কি বলছেন? দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে বলতেছে দক্ষিণ দুয়ার কি গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। বসন্তকালে আমরা দক্ষিণা বাতাসের আহ মুগ্ধ হয়ে যাই। দেখো, দক্ষিণা বাতাস আমাদের প্রাণ জুড়িয়ে দেয়। তো বসন্তকালের একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দক্ষিণা বাতাস। সেই বলছে দক্ষিণা দুয়ার মানে আমাদের দক্ষিণের যে দরজা সেটা বলছে আর কি, সেটা কি খুলছে, আমি কি বাতাস পাবো এরকম। দক্ষিণা সমীর, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, ফুটেছে কি আমের মুকুল, মানে সে বলতেছে দক্ষিণা সমীর, দক্ষিণা বাতাস তার গন্ধে, কার গন্ধে? এই যে আমের মুকুলের গন্ধে হয়েছে কি অধীর আকুল, আকুল হয়েছে। পরে বলছে এখনো, এখনো দেখোনি তুমি। এখানে কবি বক্ত বলছেন এটা, কবি বক্ত বলছেন এখনো দেখোনি তুমি, প্রশ্ন করছেন যে আশ্চর্য হলেন কিছুটা যে তুমি এখনো দেখোনি। কহিলাম কেন কবি আজ, কহিলাম, আবার কবি বলছেন এটা, কি বলছেন? কেন কবি আজ এমন উন্মনা তুমি। কবিকে প্রশ্ন করছেন যে তুমি কেন আজ এত উদাসী, কোথা তব নব পুষ্প সাজ। বসন্তকালে আমরা দেখি যে মানুষ পুষ্প দিয়ে সাজ, পুষ্প মানে ফুল দিয়ে সাজে, তোমার এই পুষ্প সাজ কোথায়, তুমি এত উদাসীন কেন, কি হয়েছে, এরকম প্রশ্ন। কহিল সে, কে কহিল? কবি বলেছে যে সুদূরে চাহিয়া। কোথায়, এখানে একটা ভাব বোঝাচ্ছে যে সে বলছে কোথায় আছে, বলছে সুদূরে চাহিয়া বলছে। তুরি তার এসেছে কি, তুরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। কার তরি এসেছে? বসন্তের তরি এসেছে কি, বেজেছে কি আগমনী গান। আগমনী গান কি বেজেছে, মানে অভ্যর্থনা গান বোঝাচ্ছে। দেখেছে কি সে আমারে, সে প্রশ্ন করছে যে সে আমাকে কি দেখেছে, শুনি নাই, রাখিনি সন্ধান। এরপরে বলছে যে আমি শুনি নাই, যদি ডেকেও থাকে আমি শুনি নাই, সন্ধানও রাখি নাই। এরপরে বলছে কহিলাম, মানে আবার বলছে কে? কবি বক্ত, কে বলছে? কবি বক্ত বলছে, কি বলছে? যে রচিয়া লহনা আজো গীতি। সে বলছে যে তুমি রচনা করে, রচিয়া মানে রচনা করে, লহর নেও না, আজও গীতি, তুমি আজও গান রচনা করে নেও না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। সে কবিকে মিনতি করে বলছে যে তুমি একজন একটা গান রচনা করো, মানে আমরা কি শিল্পীদের কাছ থেকে গান শুনি, আহ কবিদের কাছ থেকে কবিতা শুনতে চায়, এবং সে বলতেছে এখনই সময় তোমার কাছ থেকে শোনার, এই সময় তোমার কাছ থেকে শুনলে ভালো লাগবে, এরকম একটা ব্যাপার সে কবিকে বোঝাচ্ছে। কবি ভক্তের যে আকুলতা এখানে মূলত প্রকাশ পেয়েছে। কহিল সে মৃদু মধু স্বরে, কে কহিল? কহিল সে, কবি বলিলেন, কে বলিলেন? সুফিয়া কামাল বলিলেন। কিভাবে বলিলেন? মৃদু মধু স্বরে, মৃদু মধু স্বরে বললেন, নাই হলো, না হোক এবারে। সে বলছে হলোই না বা এবার, তাতে কি আসে যায়। আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে বলিনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। মানে আমারে গাহিতে গান,
যে আমার গান গাওয়ার জন্য তো আর সে বসে নাই, বা সে যে তাকে যে বরণ করা হয় না, ব্যাপারটা এমন না। সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া, ফাগুনটি কি বসন্তকে বরণ করে নিয়েছে, আমার গান কিংবা আমার যে তৎপরতা তার জন্য সে অপেক্ষা করেনি। কহিলাম, কে বলছে? আবার বলছে কবিভক্ত। কবিভক্ত আবার বলছে কি? কবিভক্ত বলছে ওগো কবি, আবার এখানে সম্বোধন করছে যে ওগো কবি, অভিমান করেছো কি তাই? সে বলছে যে ফাগুন নিজে নিজে বরণ করে নিয়েছে, তোমাকে জানানো হয় নাই বা তুমি জানোনি, সে কারণে কি অভিমান করেছো? যদিও এসেছে তবুও তুমি তারে করিলে বৃথায়, কহিল সে পরম হেলাই। সেই কথাটা হেলাই বলেছে কে? বলেছে সুফিয়া কামাল বলেছেন, বা কবি বলেছেন। আহ সুফিয়া কামাল বলেছেন, কি বলেছেন? বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাকে, পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন। সে কইতেছে যে বৃথা কেন হবে, ফুল কি ফুটে নাই, পুষ্পারতি মানে পুষ্পের আরতি, ফুলের আরতি, লবেনি কি ঋতুর রাজন, মানে ঋতুর রাজন বলতে বসন্তকে, ঋতুরাজ মানে বসন্তকে বোঝাচ্ছে। বসন্ত কি ফুলের আরতি লাভ করে নাই বা পায় নাই? মাধবীকুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। সে মাধবীকুড়ি বলতে মাধবীলতাকে বলতেছে যে সেও, তার বুকে কি গন্ধ শেষ হয়ে গেছে, মানে ফুলের গন্ধ কি শেষ হয়ে গেছে, বসন্তকে সে বরণ করতেছে না। করে নাই অর্ঘ বিরোচন মানে মূলত সে কবি ভক্তকে বলছে যে কোনো কিছুই বসে নাই, বসন্ত এসেছে, বসন্তকে বরণও করা হচ্ছে, তুমি শুধু শুধু চিন্তা করছো। হোক, তবুও বসন্তের প্রতি কেনই এত তীব্র বিমুখতা? এটা কবি ভক্তের একটা কথা যে তোমার, সে বলছে যে সবকিছুই হোক, বসন্তকে বরণ করার যত আয়োজন সবই হোক, কিন্তু তুমি কেন এত উন্মনা, বা তোমার কেন বিমুখতা থাকবে? এটা তো হওয়ার কথা নয়। কবিরা বসন্ত আসলে তারা তাদের কবিতার প্রতিভা কিংবা তাদের গান রচনার যে সময় সেটা খুঁজে পায়। কহিলাম আবার বলছে, কে বলছে? আবারও কবি বক্ত বলছে, অপেক্ষায় ঋতুরাজ কেন, কবি দাও তুমি ব্যথা ঋতুরাজে, মানে সে বলতেছে অবহেলায় তুমি বসন্তকে কেন ব্যথা দাও, মানে সে বসন্তের হয়ে কথা বলছে। কে বলছে? কবি ভক্ত। এই কবিতায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংলাপ নির্ধারণ করা এবং সংলাপ বুঝতে পারা, যে আসলে প্রশ্নটি কে করছে এবং কথার উদ্দেশ্যটা কি, সেটা যদি বুঝতে পারো তোমরা প্রশ্নগুলো থেকে, এই কবিতা থেকে যখন প্রশ্ন আসবে যে এই বিষয়ে আসলে কি বোঝানো হয়েছে, এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে তোমরা খুব সহজেই লিখতে পারবে। তো মনোযোগ দিয়ে দেখো। কহিল সে কাছে সরে আসি, তার কাছে এসে বলতেছে, কবি ভক্তের কাছে এসে বলতেছে, কুহেলি উত্তরিতলে মাগের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। সে বলতেছে যে কুয়াশার উত্তরিতলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, পুষ্পশূন্য দিগন্তের পথে মানে ফুল নাই এরকম দিগন্তের পথে, রিক্ত হস্তে, রিক্ত হস্তে মানে কালি হাতে, তাহারই পরে মনে বলিতে পারে না কোনো মতে। মানে সে বলতেছে যে বসন্ত আমার, তার কবিতাটি যার কারণে লেখা হয়েছে বা যার বিরহে লেখা হয়েছে, কবি সুফিয়া কামালের স্বামী, আহ সে তার তার কথা বলছে এখানে, যে কহিলি উত্তরিতলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে কালি হাতে সে চলে গেছে। সে আবার তাহারই পরে মনে, কথাটি দেখো এখানে সবার শেষে বলা হয়েছে, তাহারই পরে মনে বলিতে পারে না কোনো মতে। দেখো তাহারই পরে মনে, কবি আর কোনো কিছুই সে মানে স্মরণ করতে পারে না, বসন্ত আসলো কি গেল এই বিষয়ে তার কোনো খেয়াল নেই। দেখো এই কবিতার যে পাঠ পরিচিতিটা আমরা এখন দেখব, যে আমরা তাহারই পরে মনে কবিতার উদ্দেশ্য কি। বলা হচ্ছে তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী, এইটা একটু লক্ষ্য করো, যে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে 1932 সালে তিনি মারা যান। সৈয়দ নেহাল আহমেদ, কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। কবির স্বামী ছিলেন তার জন্য কবি সাহসী এবং উৎসাহদাতা সহায়ক। সে ইন্তেকালের পর বা মারা যাওয়ার পর তিনি খুবই শূন্যতা এবং রিক্ততা বোধ করেন, যার কারণে তার জীবনে বসন্ত আসলেও তিনি খেয়াল করেন না আর কি। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। ঘটনাটির দিক থেকে এটি সংলাপ নির্ভর, আমরা পূর্বেই এই বিষয়ে আলোচনা করেছি। দেখো
তোমাদের জন্য আমরা প্রশ্ন রেখেছি, দাহারি পরে মনে কবিতাটি প্রকাশিত হয় কত সালে? প্রশ্নগুলো তোমার বিভিন্ন পরীক্ষায় আসে। তাহারি মনে পরে মনে কবিতাটি প্রকাশিত হয় কত সালে? তোমরা এই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো ধরনের এই বিষয়ে প্রশ্ন থাকে, এই কবিতা সম্পর্কে আরো জানার থাকে, তোমরা কমেন্ট বক্স কিংবা আমাদের ইনবক্সে জানাতে পারো।